আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে ত্রুটিপূর্ণ তথ্য উপাত্ত দেখিয়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, যার ফলস্বরূপ 2026 সালে এলডিসি লেভেলে উত্তরণ ঘটবে বাংলাদেশের। তবে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীরা এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতির জন্য কমপক্ষে আরও 3 বছর সময় দাবি করছেন। এজন্য গ্র্যাজুয়েশন পরবর্তী চাপ সামাল দিতে ব্যবসায়ী মহলসহ খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ বা এলডিসিভুক্ত দেশ হওয়ায় পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাসহ নানা সুবিধা পেয়েছে বাংলাদেশ। কিন্তু এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে রপ্তানি আয় হঠাৎ কমে যাওয়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর্মসংস্থান এবং শিল্প খাতের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের উপর 12% পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। এতে রপ্তানি 6 থেকে 14% কমে যেতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা সহ আরও বেশ কয়েকটি কারণে প্রস্তুতি নেওয়ার জন্য কমপক্ষে আরও 3 বছর সময় চান ব্যবসায়ীরা বলছেন, নির্ধারিত সময়ে গ্র্যাজুয়েশন হলে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক, ঔষধ এবং চামড়া শিল্প সহ সামগ্রিক অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে। আমরা যে বাড়তি 3 বছর সময়টা চাচ্ছি, এইটা হলো মূলত প্রস্তুতিটা নেওয়া। এই মুহূর্তে আমরা 60% ওভেন ফ্যাব্রিক ইম্পোর্ট করি। সো এই ওভেন ফ্যাব্রিক ইম্পোর্ট করে আপনি তখন যদি আপনি গ্র্যাজুয়েটেড হয়ে যান, তখন কিন্তু কম্পিটিটিভ হওয়া খুব কঠিন বিষয়। সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা আছে হলো, একটা হলো ইনভেস্টমেন্ট, 2 নম্বর হলো এনার্জি। যদিও আমরা বিগেস্ট হলো স্টেক হোল্ডার, বাট অন্য ইন্ডাস্ট্রি কিন্তু সাফার করবে। সো এই সাফারিংসটা যেন একটা সহনীয় পর্যায়ে থাকে, সেই জন্য এনাফ আপনার হলো প্রস্তুতি প্রয়োজন আছে। দীর্ঘ 8 বছর সময় পেলেও প্রস্তুতির তুলনায় অর্জন উদযাপন নিয়েই বিগত সরকার ব্যস্ত ছিল বলে মনে করেন এই অর্থনীতিবিদ। 2021 সালে গ্র্যাজুয়েশন কনফার্ম হওয়ার পরে, কোয়ালিফাইড হওয়ার পরে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আমরা সেগুলো আসলে করি নাই। 22, 23, 24 সেই সময়টা আসলে গ্র্যাজুয়েট করেছি, আনন্দের মধ্যেই আমরা সীমাবদ্ধ ছিলাম। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী যে ইম্প্যাক্টটা, যা যেই ফ্রন্টলাইন সেক্টরগুলোর মাধ্যমে হবে, এক্সপোর্ট সেক্টরগুলো, ফার্মাসিউটিক্যাল, তাদের সাথে বসে তাদের থেকে একেবারে এভিডেন্স বেস তাদের মতামতটা নিতে হবে যে যদি নভেম্বরে হয় কি ধরনের তাদের উপর ইম্প্যাক্ট হবে। সেই ক্ষতি পুষিয়ে নিতে গেলে যা করতে হবে, সেই যে ধরনের সক্ষমতা বাড়াতে হবে, সংস্কার করতে হবে, সেটা কত সময় লাগবে। দেশীয় অর্থনীতির নানা চাপ বিবেচনায় এখনই এ গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য টেকসই হবে না বলেও উল্লেখ করেন তিনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজার এলাকায় রাত 1:30টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শন বিভাগের এক ছাত্রীর ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডা ও পরে মারধরের শিকার হন। খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলবদ্ধ হয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালান। পাল্টা জবাবে শিক্ষার্থীরাও সোহরাওয়ার্দী হল মসজিদের মাইক ব্যবহার করে জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 36 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের উৎসব মুখর পদচারণায়। তবে শিক্ষার্থীদের দাবি, নির্বাচনের আগে ত্রুটিমুক্ত করতে হবে ছাত্র সংসদের গঠনতন্ত্র। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দারির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। 1990 সালে অনুষ্ঠিত হয়েছিল সবশেষ চাকসু নির্বাচন। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীরা দাবি তোলে ছাত্র সংসদ নির্বাচনের। এর প্রেক্ষিতে চাকসু নির্বাচনের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। প্রতিটি ক্ষেত্রে আমি যেভাবে আমার সামনে শুধু ছাত্র দেখেছি,
এই নির্বাচনেও যেন আমি শুধু ছাত্রদেরকে দেখি। ঘোষিত তফসিল অনুযায়ী 14 সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ, 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং 12 অক্টোবর ভোট গ্রহণের দিন ঘোষণা করা হয়। এতে সন্তোষ প্রকাশ করা হলেও ছাত্র সংসদের গঠনতন্ত্র ত্রুটিপূর্ণ মন্তব্য করে নির্বাচনের আগে তার সংশোধনের দাবি জানান শিক্ষার্থীরা। এমন কোনো চাকসু যেন না হয় যে এরকম 36 বছরের দীর্ঘ একটা গ্যাপ থাকে। 12 তারিখের পরে যেন আর কোনোভাবে ইলেকশন পেছানো না হয়, যদি প্রয়োজন যদি পারে তাহলে 1-2 দিন আগায় নিয়ে আসুন। এই ত্রুটিপূর্ণ গঠনতন্ত্রে যদি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাহলে এটা থাকবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে একটা ত্রুটিপূর্ণ নির্বাচন। বর্তমান চাকসু ভবনে নির্বাচন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয় চালু করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে সেখানে আসার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা আলাপ আলোচনা অব্যাহত থাকবে, চাকসু নির্বাচনের যে তফসিল সেটি অব্যাহত থাকবে। আমরা এই তফসিল অনুযায়ী নির্বাচন দিতে বদ্ধপরিকর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 25,752 জন ভোটারের জন্য 14টি ভোট গ্রহণ কেন্দ্র থাকবে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন যেন মাদকের স্বর্গরাজ্য। অভিযোগ আছে এই স্থান থেকে সারা দেশে মাদক সরবরাহ হয়। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে পাপ্পা গাজীর ছত্রছায়ায় এখান থেকে চলত মাদকের রমরমা ব্যবসা। মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত 15 বছরে প্রায় অর্ধশত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। পাখির চোখে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র। এর নাম শুনে শুধু নারায়ণগঞ্জবাসী নয়, সারা দেশের মানুষ ভয়ে আটকে ওঠে। মাদকের হেডকোয়ার্টার বলা হয় চনপাড়াকে। শুধু মাদক নয়, সন্ত্রাস চাঁদাবাজের অভয়ারণ্য বলা হয় এটিকে। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের 3 দিক থেকে নদী এবং একদিক থেকে খাল বিস্তৃত এলাকা চনপাড়া। পুলিশের তথ্য মতে গত 1.5 যুগে চনপাড়ায় খুন হয়েছেন মাদক ব্যবসায়ী, সাধারণ মানুষ, পুলিশ কর্মকর্তা সহ প্রায় অর্ধশত জন। মামলার সংখ্যা 2000-এর উপরে। চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ছোট ছোট 40,000 টিন শেড কাঁচা পাকা ঘরে এমন কোনো অপরাধ নেই যা সংঘটিত হয়নি। এই মাদকের জন্য এই এলাকা থেকে প্রায় 30 থেকে 35টি লাশ আমাদের গুনতে হয়েছে। আওয়ামী লীগের দোসররা এই 17 বছর মানে রাস্তাঘাটে যেখানে আনাচে কানাচে সব জায়গায় মাদকের ব্যবসা মানে উড়াধুরাভাবেই করছে। সোজা কথা, আগে তো মনে হয় যে এখানে মনে হয় যে রাস্তায় রাস্তায় বাল্টি নিয়ে এবং ব্যাগ নিয়ে তারপরে মাদক বিক্রি করতো। স্বৈরাচারী সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তার ছেলে পাপ্পা গাজী, তার পিএস এমদাদ সহ তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ন্ত্রণে ছিল চনপাড়া। 5 আগস্টের পট পরিবর্তনের পর মাদক সম্রাট হিসেবে পরিচিত বহিষ্কৃত যুবদল নেতা শামীম আহমেদের নিয়ন্ত্রণে চলে যায় চনপাড়া। বিভিন্ন কর্মকাণ্ডে শামীমকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের পরও জামিনে বেরিয়ে এসে পুনরায় শুরু করে মাদকের রমরমা ব্যবসা। চনপাড়া যে শুধু মাদক কেনা বেচা হয় এমন না, আমাদের রাজধানীতে যে মাদকগুলো প্রবেশ করে সেটির একটি ট্রানজিট পয়েন্ট হচ্ছে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, এবং এখানে অনেক পক্ষ এখানে লাভবান হয় এই মাদক দিয়ে। এই কারণে আসলে এই মাদকটা কখনোই বন্ধ হবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য। এই স্বপ্ন নিয়ে এই বিপ্লব, জুলাই বিপ্লব, জীবনদান, রক্তদান সমস্ত কিছু বৃথা যাবে যদি এই মাদকের এই করাল সবল থেকে আমাদের আগামী প্রজন্মকে আমরা রক্ষা করতে না পারি। 50 বছরে কোনো জেলা প্রশাসক চনপাড়ায় ঢুকতে পারেনি বলে স্বীকার করলেন জেলা প্রশাসক। চনপাড়া বস্তি 50 বছরের মধ্যে কোনো জেলা প্রশাসক এখানে আসেনি। সামনে আমাদের একটা বড় অপারেশন আমাদের করতে হবে, যাতে এই মাদক দ্রব্যের যে প্রসার এবং সমাজে মাদকের যে ভয়াবহতা, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি। চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আশপাশে নৌ পুলিশ ফাঁড়ি গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসা পুরোপুরি নির্মূলের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।